তোমরা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে যে যেখানে থাকো সেখানে দেখেছো কি ভূমিটি কেমন? দার্জিলিং খুব উঁচু পর্বতের ওপরে একটি শহর। আবার ঝাড়খণ্ড হলো মাঝারি উঁচু মালভূমি। আবার পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল হলো সমতল। অতএব এই রাজ্য সমেত সারা পৃথিবীর ভূমিরূপ একরকম নয়, অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। অথচ সৃষ্টির শুরুতে আমাদের পৃথিবীর উপরিভাগটা এই রকম ছিল না। তখন পৃথিবীর উপরটা ছিল অনেকটা মসৃণ। তাহলে পৃথিবীর উপরটা এরকম অসমতল, বন্ধুর ও এবড়ো খেবড়ো হলো কি করে? আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই অধ্যায়ে। আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, মহীভাবক ও গিরিজনী আলোড়ন, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত ও ক্ষয়জাত পর্বত কিভাবে গঠিত হয় এবং তাদের উদাহরণ, বিভিন্ন প্রকার মালভূমি কিভাবে গঠিত হয় ও তার উদাহরণ, বিভিন্ন প্রকার সমভূমি কিভাবে গঠিত হয় ও তার উদাহরণ। আমরা এই ভিডিওতে মূলত আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা ভূমিরূপ গঠনকারী বিভিন্ন প্রক্রিয়া, মহীভাবক ও গিরিজনী আলোড়ন, এবং ভঙ্গিল পর্বত কিভাবে গঠিত হয় উদাহরণ সহ এই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। চলো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা প্রবেশ করি। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। প্রথমেই আমরা দেখে নিই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আসলে কি। একদম কথার মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। পৃথিবীর উপর যে প্রক্রিয়াগুলো ভূমিরূপ গঠন করে বা যে প্রক্রিয়াগুলো ভূমিরূপের পরিবর্তন করে তাকে আমরা বলতে পারি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ঠিক আছে, দেখো আমি এখানে আলাদা করে লিখে দিয়েছি যে পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত শক্তির মাধ্যমে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন এবং পরিবর্তন হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখানে দেখবে দুটো নতুন জিনিস পেলাম, একটা অন্তর্জাত, একটা বহির্জাত শক্তি। মানে অন্তর্জাত এবং বহির্জাত এটা কি না, অন্তর্জাত যাকে ইংরেজিতে আমরা বলি এন্ডোজেনিক ফোর্স, এটা কি না আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগটা আমরা জানি প্রচন্ড উত্তপ্ত এবং তরল পদার্থে পরিপূর্ণ। এই তরল পদার্থ যে ঊর্ধ্বমুখী তাপ, সেই ঊর্ধ্বমুখী তাপের কারণে আমাদের পৃথিবীর পৃষ্ঠে একটা চাপ পড়ে। ঠিক আছে, এই চাপের ফলে কি হয় না ভূত্বকের সংকোচন হতে পারে, প্রসারণ হতে পারে, উত্থান হতে পারে, অবনমন হতে পারে। এগুলোকে বলে অন্তর্জাত শক্তি। এক কথায় পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে যে শক্তি তৈরি হয় তাকে বলে অন্তর্জাত শক্তি। আর একটা হচ্ছে বহির্জাত শক্তি। বহির্জাত শক্তি বলতে যে শক্তি বা যে ফোর্স আমাদের পৃথিবী পৃষ্ঠের বাইরে বিভিন্ন ভূমিরূপের বিবর্তন করে, পরিবর্তন করে, তাকে বলে বহির্জাত শক্তি। যেমন আমরা এই সম্পর্কে ক্লাস 10-এ পড়বো, দেখবে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি, এগুলোকে আমরা বলি সাধারণত কি, এগুলোকে বলি বহির্জাত শক্তি। এবার দেখো আমি এখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার একটা টি চার্ট করে দিয়েছি। এখানটা দেখলে আমরা আরো একটু সুস্পষ্টভাবে ধারণাটা পাবো। দেখো এখানে বলছে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, একটা পার্থিব এবং একটা মহাজাগতিক। পার্থিব মানে হচ্ছে যা পৃথিবী সম্পর্কিত, মহাজাগতিক মানে যেটা মহাকাশ থেকে এসে আমাদের পৃথিবীর পরিবর্তন ঘটাতে পারে। পার্থিব অর্থাৎ পৃথিবী সম্পর্কিত দেখো দুটো, একটা অন্তর্জাত পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে সৃষ্ট হওয়া শক্তি, আর একটা বহির্জাত শক্তি বা এক্সোজেনিয়াস প্রসেস। এবার দেখো অন্তর্জাত যে প্রক্রিয়াটা অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগের যে শক্তি, এটা পৃথিবীকে বা পৃথিবীর ভূমিরূপকে দুটো ভাবে বদল করতে পারে, একটা ধীর ভাবে এবং একটা আকস্মিক ভাবে। ধীর মানে হঠাৎ করে, ধীর মানে আস্তে আস্তে, এবং আকস্মিক মানে হঠাৎ করে।
এর মধ্যে আকস্মিকগুলো সম্পর্কে আমরা বর্ণনা ক্লাস 8-এ আমরা অলরেডি পড়েছি। যেমন হচ্ছে ভূমিকম্প হঠাৎ করে আসে, আগ্নেয়োচ্ছ্বাস হঠাৎ করে হয়। কিন্তু ধীর যে দুটো আলোড়ন এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আগে কখনো হয়নি, এবং এই সম্পর্কে ধারণা কিন্তু আমরা এখানে নেব। একটাকে বলা হচ্ছে মহীভাবক আলোড়ন এবং একটাকে বলা হচ্ছে গিরিজনী আলোড়ন। আমরা কিন্তু এই মহীভাবক এবং গিরিজনী এই দুটো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। তার আগে আমরা দেখো আর একটা পার্থিব পদ্ধতির সম্পর্কে জেনে নিই, বহির্জাত। এই বহির্জাত মানে পৃথিবীর বাইরের অবরোহণ এবং আরোহণ, এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে ক্লাস 10-এ জানবো। দেখো মহীভাবক এবং গিরিজনী আলোড়ন কাকে বলে। দেখো মহীভাবক এবং গিরিজনী আলোড়ন, এর মধ্যে প্রথম যেটা রয়েছে মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়নকে ইংরেজিতে বলা হয় এপিরোজেনিক মুভমেন্ট। যে কথাটার এপিরোস কথার অর্থ মহাদেশ, আর জেনিক কথার অর্থ হচ্ছে উৎপত্তি। অ্যাকচুয়ালি জেনিক একটা জেনেসিস হওয়া উচিত, এটার কথার অর্থ হচ্ছে উৎপত্তি। ওকে, এটা সম্পূর্ণ অর্থ হলো মহাদেশের উৎপত্তি। এক সংজ্ঞাতে কি বলছে দেখো না, যে ভূ আলোড়নের প্রভাবে মহাদেশের উৎপত্তি হয় তাকে বলে মহীভাবক আলোড়ন। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র। এই পৃথিবীর কেন্দ্র থেকে উলম্বভাবে, লম্বালম্বি ভাবে, দেখো তীর চিহ্ন দিয়েছে, উলম্বভাবে যে শক্তি পৃথিবী পৃষ্ঠে এসে আঘাত করে এবং যে আঘাতের দ্বারা পৃথিবী পৃষ্ঠের উলম্বভাবে উত্থান এবং পতনজনিত কারণে ভূমিরূপের পরিবর্তন ঘটে, সেটাকে বলে কি না মহীভাবক আলোড়ন। অর্থাৎ মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠের উপর কেমন ভাবে কাজ করে, আছে উলম্বভাবে কাজ করে। ঠিক আছে, এটা গেল মহীভাবক আলোড়ন, খুব কমন একদম, এটাকে ইজিলি ভাবে নেবে। আর দ্বিতীয় অংশ দেখো বলছে গিরিজনী আলোড়ন। এটাকে বলছে দেখো অরোজেনিক মুভমেন্ট, যার অরোস কথার অর্থ পর্বত আর জেনেসিস কথার অর্থ উৎপত্তি। এক কথায় পর্বতের উৎপত্তি হয় যে আলোড়নে তাকে বলে গিরিজনী আলোড়ন। এমনিতেই দেখো নামটাতেই বোঝা যাচ্ছে যে গিরি, গিরি মানে পর্বত, গিরিজনী আলোড়ন অর্থাৎ যে আলোড়নে আমাদের পৃথিবীতে পর্বতের সৃষ্টি হয় তাকে বলে গিরিজনী আলোড়ন। এক্ষেত্রে দেখো কি হয় না, আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরেতে আলোড়নটা বা বলটা অনুভূমিকভাবে ক্রিয়া করে। দেখো সমান্তরালভাবে অনুভূমিকভাবে ক্রিয়া করছে স্পর্শক বরাবর। তাই এক্ষেত্রে আমি যদি মহীভাবক আলোড়নের সঙ্গে গিরিজনী আলোড়নের আমরা পার্থক্য বলতে পারি, তাহলে এক্ষেত্রে বলা যেতে পারে যে মহীভাবক আলোড়ন উলম্বভাবে কাজ করে আর গিরিজনী আলোড়ন কাজ করে অনুভূমিকভাবে। আরেকটা বিষয়, মহীভাবক আলোড়নের ক্ষেত্রে মহাদেশ তৈরি হয়। মহাদেশ ছাড়াও আর কি তৈরি হতে পারে না, চ্যুতি তৈরি হয়, গ্রস্ত উপত্যকা তৈরি হয়, স্তূপ পর্বত তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি। আর গিরিজনী আলোড়নের ফলে কি তৈরি হয় না, অবশ্যই পর্বত, এবং স্পেশালি যদি বলা হয় তাহলে আমরা আজকে যেটা পড়বো দেখতে পাবে যে ভঙ্গির পর্বত তৈরি হয়। এবার দেখো আমাদের এই অধ্যায়ের যে মূল অংশ, এই মূল অংশে আমরা প্রবেশ করি। আমাদের পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ। অ্যাকচুয়াল ভূমিরূপ তখন তাকেই বলবো যে ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় রূপকেই বলা হয় ভূমিরূপ। ঠিক আছে, ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় রূপ। সেই রূপ অনুসারে ভূমিরূপ কত ধরনের আমাদের পৃথিবীতে দেখা যায়, পর্বত, মালভূমি এবং সমভূমি। আমাদের সিলেবাসে এই তিনটেই রয়েছে। এই তিনটে সম্পর্কে আমরা এখানে বিস্তারিতভাবে একটা একটা করে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করব। ওকে, প্রথমে দেখে নেওয়া যাক প্রধান ভূমিরূপগুলোর মধ্যে পর্বত। দেখো আমরা একটা খুব কমন কথা বলি, পাহাড় ও পর্বত। এখন পাহাড় কাকে বলবো আর পর্বত কাকে বলবো, কারণ দুটো নাম যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা কিন্তু গুলিয়ে ফেলি কোনটাকে পাহাড় বলবো কোনটাকে পর্বত বলবো। না, পাহাড় কথাটা যুক্ত তার সঙ্গেই যেটা উঁচু কিন্তু যার বিস্তৃতি কম, যার উচ্চতা কম। উচ্চতা কতটা কম দেখো আমি এখানে নিচে লিখেছি, সাধারণত কম উচ্চতা সম্পন্ন। উচ্চতাটা কতটা হতে পারে, 100 থেকে 1000 মিটার। ঠিক আছে, 100 থেকে 1000 মিটার। নাতি দীর্ঘ ভূপ্রাকৃতিক অংশকে বলে পাহাড়। একটা উদাহরণ হচ্ছে শুশুনিয়া, তোমরা আরো উদাহরণ অনেকে জানো, যেমন মাওয়া ভাগ্নে, এটাও একটা পাহাড়ের উদাহরণ। বিহারীনাথ, এটা একটা পাহাড়ের উদাহরণ। ঠিক আছে,
তাহলে পর্বত কি না, সাধারণভাবে যার উচ্চতা থাকে 1000 মিটারের বেশি, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে উচ্চতা কিন্তু একটা খুব ভ্যারি করে। তাহলে এই নয় যে আমরা তো জানি পামির এটার উচ্চতা কিন্তু অনেক বেশি, ঠিক আছে, 1000 মিটারের থেকেও বেশি, কিন্তু সেটা কিন্তু পাহাড় নয়, ঠিক আছে, সেটা হচ্ছে মালভূমি। তাহলে উচ্চতা বেশি, তার সঙ্গে সঙ্গে আর কি থাকতে হবে, গিরিশৃঙ্গ থাকতে হবে, উপত্যকা থাকতে হবে, তবেই সেটাকে আমরা পর্বত বলবো। আর কি থাকতে হবে, সেটা বহু দূর পর্যন্ত বিস্তৃত হতে হবে, সঙ্গে থাকতে হবে তার খাড়া ঢাল। তাহলে আমরা এক কথায় বলতে পারি সাধারণত 1000 মিটারের থেকে বেশি উচ্চতা সম্পন্ন গিরিশৃঙ্গ উপত্যকা যুক্ত বহুদূর বিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট ভূপ্রাকৃতিক বিভাগকে আমরা বলতে পারি পর্বত। এক্সাম্পল আমাদের প্রচুর রয়েছে, যেমন আমাদের ভারতের রয়েছে হিমালয়, ইউরোপের রয়েছে আল্পস, দক্ষিণ আমেরিকার রয়েছে আন্দিজ, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা বড় বড় পর্বতের উদাহরণ, ঠিক আছে। এবার যে পর্বতগুলো রয়েছে সেই পর্বতগুলো শ্রেণী বিভাগ করে। আমাদের পৃথিবীতে বহু পর্বত দেখতে পাওয়া যায়। সেই পর্বতগুলো কিন্তু প্রতিটা চারিত্রিক বৈশিষ্ট্য, তার উৎপত্তি বিভিন্ন আলাদা, অর্থাৎ এক নয়, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, ঠিক আছে। তো উৎপত্তি, তার বৈশিষ্ট্য ইত্যাদি অনুসারে পর্বতগুলোকে নিম্নলিখিত ভাবে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট যেমন দেখো ভঙ্গিল পর্বত, যেমন আমাদের হিমালয়, আগ্নেয় পর্বত, উদাহরণ জাপানের ফুজিয়ামা, স্তূপ পর্বত আমাদের ভারতের সাতপুরা, ক্ষয়জাত পর্বত আমাদের উদাহরণ ভারতের আরাবল্লী। এই উদাহরণ ছাড়াও কিন্তু আরো প্রচুর উদাহরণ রয়েছে, এগুলো জাস্ট আমি একটা একটা করে তোমাদেরকে উদাহরণগুলো দিলাম। ওকে, তাহলে পর্বতকে আমরা মূলত 4টে ভাগে ভাগ করলাম, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত এবং ক্ষয়জাত পর্বত। বেশিরভাগ পর্বতই কিন্তু এই 4 প্রকারের পর্বতেরই অন্তর্গত। আজকে আমরা মূলত ভঙ্গিল পর্বত এটা নিয়ে আলোচনা করব, এটার উৎপত্তি, বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো যাওয়া যাক ভঙ্গিল পর্বতে। সাধারণত ভাঁজ বা ভঙ্গ এই কথাটা থেকে ভঙ্গিল পর্বত নামকরণ করা হয়েছে। এটার মানে কি, ইংরেজিতে বলা হয় এটাকে ফোল্ড। ওকে, যেমন আমাদের ভারতের হিমালয়, উত্তর আমেরিকার রকি, ইউরোপের আল্পস, দক্ষিণ আমেরিকার আন্দিজ। এখন এই যে পর্বতটা অর্থাৎ ভাঁজ খেয়ে, পাললিক শিলায় কিভাবে ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত তৈরি হলো, সেটা আমাদের এখানকার প্রধান আলোচ্য বিষয়। বিভিন্ন বিজ্ঞানীরা, ভূবিজ্ঞানীরা বিভিন্ন সময়তে ভঙ্গিল পর্বত কিভাবে উৎপত্তি লাভ করেছে সে সম্পর্কে প্রচুর কথা বলে গিয়েছেন, প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছেন। এদের মধ্যে সর্বজন গ্রাহ্য এবং যেটা সব থেকে সরল তত্ত্ব সেটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। আমাদের সিলেবাসেও এটা রয়েছে যে পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। তো এটা ব্যাখ্যা করার আগে আমরা অলরেডি যেটা ক্লাস 8-এ পাত সংস্থান তত্ত্ব একবার পড়ে এসেছি, সেটাকে আমরা একবার এখানে ঝালিয়ে নিই, তারপর আমরা এটা ব্যাখ্যা করব। প্রথমে আমরা জেনে নেব পাত কি। পাত হলো পৃথিবীর বাইরের আবরণটা, আমাদের পৃথিবীর যে বাইরের আবরণ সেটাকে আমরা পাত বলতে পারি, ঠিক আছে, যেটা কতকগুলো অনমনীয় এবং কঠিন খণ্ডে বিভক্ত, লাইক দ্যাট, কতকগুলো অনমনীয় এবং কঠিন খণ্ডে বিভক্ত, এবং এই খণ্ডগুলো পৃথিবীর অভ্যন্তরের গলিত অর্ধতরল ম্যাগমা, যাকে আমরা অ্যাসথেনোস্ফিয়ার বলি, তার উপর ভাসছে। এখানে এই টুকরোগুলোকে যদি আমরা এক একটা পাত বলে কল্পনা করি, তাহলে এই পাতগুলো নিচের এই সাদা অংশটা, যেটাকে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ বলে ধরতে পারি, তার উপর কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। ওকে, এবার আমরা যে বিষয়টা জানবো যে আমাদের পৃথিবীতে মোট কতগুলো পাত রয়েছে। আমাদের পৃথিবীতে মোট 7টি বড় পাত, 8টি মাঝারি পাত এবং 20টি ছোট পাত রয়েছে। ওকে, এই 7টি বড় পাতের মধ্যে কতগুলো উল্লেখযোগ্য পাত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকান পাত, ইউরেশিয়ান পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত, ঠিক আছে, উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, এই ধরনের বিভিন্ন পাতগুলোকে আমরা বড় বড় পাত বলতে পারি। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে পাতগুলো, এই পাতগুলো চলছে কি করে,
বা এই পাতগুলো কি অবস্থায় থাকে? না, বিজ্ঞানীরা বললেন যে আমাদের পৃথিবীর অভ্যন্তরে যে তরল পদার্থ, যাকে আমরা ম্যাগমা বলি, এই ম্যাগমা ক্রমশ কি ভূ অভ্যন্তর থেকে আস্তে আস্তে ভূপৃষ্ঠের দিকে উঠে আসতে চাইছে। এই যে আসতে চাইছে এটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত, অর্থাৎ উপরে উঠছে আবার নিচে নেমে যাচ্ছে। ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে এটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত। এরকমভাবে উপর দিকে উঠে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, পরিচলন স্রোত বলা হয়। তো এই পরিচলন স্রোতের ফলে আমাদের পৃথিবীর যে পাতগুলো, এই পাতগুলো হচ্ছে সম্মুখ গতিতে গতিশীল, ঠিক আছে, অর্থাৎ ভাসমান অবস্থায় গতিশীল। ওকে, তাহলে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসছে এবং পরিচলন স্রোতের প্রভাবে পাতগুলো একে অপরের দিকে, একে অপরের বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে। পাতগুলোর যে শেষ অংশ, এটা যদি পাত হয় তাহলে পাতের এই যে শেষ যে অংশটা, এটাকে বলা হচ্ছে পাত প্লেট মার্জিন বা পাত প্রান্ত। আর যে অংশতে পাতগুলো একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে, ধরো এখানে এই পাত দুটো এই জায়গায় এসে মিলিত হচ্ছে, ঠিক আছে, মিলিত হচ্ছে, তাহলে এইটাকে বলা হচ্ছে যে দুটো সীমারেখা, এটাকে বলা হচ্ছে পাত সীমান্ত বা প্লেট বাউন্ডারি। আবার পাতগুলো কখনো কখনো এরকম ভাবে দূরে দূরে সরে যাচ্ছে, আবার কখনো কখনো পাতগুলো কেউ কারোর দিকে ধাক্কা লাগছে না। যদি ধরো আমি এই দুটো পাতের দিকে লক্ষ্য রাখি তাহলে পাতগুলো আস্তে আস্তে কিন্তু দুদিকে সরে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আবার নিরপেক্ষ পাত। অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব অনুসারে বলা হচ্ছে, একদম যদি আমি সরলীকরণ করি বিষয়টা, তাহলে আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরটা কতগুলো শক্ত অনমনীয় খণ্ডে বিভক্ত, যাদের বলে পাত। পাতগুলো অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসছে, শুধু ভাসছে না, ভাসমান অবস্থায় পরিচলন স্রোতের প্রভাবে গতিশীল। কেমন ভাবে গতিশীল? পাতগুলো একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হচ্ছে, পাতগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, অথবা পাতগুলো একে অপরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এইভাবে কি হচ্ছে না, পাতের যে শেষ সীমান্ত, যাকে আমরা পাত সীমান্ত বলি, সেই পাত সীমান্ত বরাবর বিভিন্ন ধরনের ভূগাঠনিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে। আমাদের যে কথাগুলো বললাম, এখানে আমি একটা লেখার আকারে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পেয়ে যাবে তোমরা। এবার হচ্ছে দ্বিতীয় যে অংশটা আমরা আসবো, যে এই যে পাত সংস্থান যে তত্ত্বটা, এটা কারা প্রথম বললো? এটা দেখো, পাত সংস্থান তত্ত্ব কিন্তু কোনো একক তত্ত্ব নয়, মানে একজন এই তত্ত্বটা কিন্তু আবিষ্কার করেনি। যেমন অনেকগুলো ফুলকে জুড়ে জুড়ে একটা মালা তৈরি হয়, ঠিক সেই রকমই অনেকগুলো তত্ত্ব থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পাত সংস্থান নামক তত্ত্বের পূর্ণতা প্রাপ্তি ঘটেছে। পূর্বোক্ত তত্ত্বগুলোর মধ্যে আমরা অ্যালফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব জানি, প্রত্যেকেই জানি। মহীসঞ্চরণ তত্ত্ব অনুসারে আগে পৃথিবীটা ছিল একটা, আস্তে 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 ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, তার মাঝখানটাতে জলরাশি ঢুকে, এগুলো আমরা সবাই জানি, প্যানজিয়া, প্যান্থালাসা। তারপরে আলফারন্সের পরিচলন স্রোত মতবাদ, মহিকার তত্ত্ব মতবাদ, এরকম বহু তত্ত্ব আস্তে আস্তে জুড়ে একটা সময় পাত সংস্থান তত্ত্ব হয়েছে। এর প্রসঙ্গে জেটি উইলসনের নাম প্রথমেই আসবে। জেটি উইলসন, ইনি প্রথম পাত শব্দটার ব্যবহার করেছিলেন। জেটি উইলসন, ম্যাকেনজি পার্কার, এরা প্রথম পাতের চলন বিশ্লেষণ করেন। ম্যাকেনজি পার্কার প্রথম চলনটা বিশ্লেষণ করেছিলেন। আর এই সমস্ত তত্ত্বগুলোকে একত্রীকরণ করে লা পিচো এই তত্ত্বটা সরলীকরণ করেছিলেন। তাই লা পিচোকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক। আরেকবার তোমরা এই অংশটা দেখে নিতে পারো। আমি যদি ওটা বিস্কুট দিয়ে একটা দেখিয়েছিলাম, যে যখন দুটো পাত এগিয়ে আসছে তখন তাকে বলে অভিসারী পাত সীমান্ত বা ধ্বংসাত্মক পাত সীমান্ত। যখন দুটো পাত পরস্পরের বিপরীতে চলে যাচ্ছে তাকে বলে অপসারী বা গঠনকারী পাত সীমান্ত। আর একটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত, যখন কেউ কারোর দিকে ধাক্কা লাগছে না। আশা করি তোমরা পাত সংস্থান তত্ত্বটার একবার রিভিশন করে নিতে পারলে। এবার আমরা পাত সংস্থান তত্ত্বটাকে কিভাবে কাজে লাগিয়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তির তত্ত্বটাকে ব্যাখ্যা করা যায় সেটা আমরা একটু দেখে নেব। চলো দেখা যাক। তাহলে দেখো, আমরা আগেই পড়লাম যে যখন দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসে এবং পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তখন তাকে বলা হয় কি না, অভিসারী পাত সীমান্ত। তাহলে দুটো পাত যখন এগিয়ে আসে এবং ধাক্কা লাগে, এই ধাক্কা লাগার সময় তাদের মধ্যবর্তী অংশে যদি কোনো অবস্ট্রাকল থাকে, মধ্যবর্তী অংশে কোনো যদি অবস্ট্রাকল বা কোনো বাধা থাকে, তাহলে সেই বাধাটা কিন্তু ওই দুটো পাতের সংঘর্ষজনিত কারণে বিলুপ্ত হতে পারে।
সংঘর্ষজনিত কারণে ওটার নতুন পূর্ণতা প্রাপ্তি ঘটতে পারে। এক্ষেত্রে কিন্তু ভঙ্গিল পর্বত তৈরির ক্ষেত্রে এই বিষয়টাই কিন্তু হয়েছে। দেখে নেওয়া যাক কি বিষয়টা হয়েছে। আমি দেখো একটু দুটো মহাদেশীয় এবং মহাদেশীয় পাতের সংঘর্ষে কিভাবে ভঙ্গিল পর্বত তৈরি হয়। না, পাত কিন্তু দু ধরনের। একটা পাত মহাদেশ তৈরি করেছে, জাস্ট একবার বিস্কুটটার কথা কল্পনা করো, আর একটা পাত মহাসাগর তৈরি করেছে, জাস্ট একবার সাদা অংশটা কথা ভাবো। তাহলে সাদা অংশটা মহাসাগরীয় পাত আর বিস্কুটটা হচ্ছে মহাদেশীয় পাত। তো এই যে মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের বৈশিষ্ট্য হচ্ছে মহাদেশীয় পাত ওজনে হালকা হয় আর মহাসাগরীয় পাত ওজনে ভারী হয়। তো এই মহাদেশীয় এবং মহাসাগরীয় এই দুটো পাত অথবা দুটো মহাদেশীয় পাত দুজনেই ধাক্কা লাগতে পারে পরস্পর। তো যদি আমি এখানে এই জন্য লিখেছি, দেখো দুটো যদি মহাদেশীয় পাত, মহাদেশীয় এবং মহাদেশীয়, যদি দুটো মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগিয়ে আসে এবং সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে কি হয় দেখো না, অভিসারী পাত সীমানা বরাবর দুটো মহাদেশীয় পাত যেখানে ধাক্কা লাগে বা মিলিত হয়, সেখানে অপেক্ষাকৃত ভারী পাতটি অতি মৃদু ঢালে অন্য পাতের নিচে প্রবেশ করে এবং পাত সীমানার মহীখাতে সঞ্চিত পলিরাশিতে প্রবল চাপ পড়ে। এই চাপের প্রভাবে পলিরাশিতে ভাঁজকে ভঙ্গিল পর্বত গঠিত হয়। আমরা এখানে ছবিটার সঙ্গে একটু ব্যাখ্যা করে নেব, এবং তার আগে আমাদের একটা বিষয় ক্লিয়ার করে নিতে হবে, যেহেতু এই শব্দটা আমরা নতুন শুনলাম, সেটা হচ্ছে মহীখাত বা জিওসিনক্লাইন কি না। প্রাচীনকালে মহাদেশের অভ্যন্তরে বা সংযোগস্থলের অগভীর সমুদ্র, যেখান থেকে পলি সঞ্চয়ের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটেছে, তাকে বলে মহীখাত। একটু বিষয়টা দেখে নেওয়া যায়। তাহলে এইগুলো যদি পাত হয়, তাহলে এই দুটো পাত, তাহলে দেখো বলা হচ্ছে যে পাতের সংযোগস্থল, অর্থাৎ এই জায়গায় যে অগভীর অংশ, এই অগভীর জলরাশি, এই এখানে যদি অগভীর জলরাশি, এইগুলোকে বলা হচ্ছে মহীখাত। তো এই মহীখাতে সঞ্চিত পলিরাশি, অর্থাৎ দুটো পাত যদি পরস্পরের উদ্দেশ্যে এগিয়ে আসে এইভাবে, তাহলে এদের যে মধ্যবর্তী অংশ, এখানে তো পলি জমেছে দীর্ঘদিন ধরে, এই দুটো মহাদেশের ক্ষয়িত পলি এই মহাসাগরে বা এই অগভীর অংশে পড়েছে। এই পলিতে ভাঁজকে তৈরি হয় ভঙ্গিল পর্বতে। নিশ্চয়ই এটা বোঝা গিয়েছে। এবার দেখো আমরা এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। এটা একটা মহাদেশীয় পাত, এটা একটা মহাদেশীয় পাত। এর মধ্যে দেখো অপেক্ষাকৃত এই মহাদেশীয় পাতটা হচ্ছে ওজনে ভারী বলে এটা নিচের দিকে চলে গিয়েছে মৃদু ঢালে, এবং এটা অপেক্ষাকৃত হালকা মহাদেশীয় পাত। এদের মধ্যবর্তী অংশে ছিল মহীখাত। সেই মহীখাতে কি হয়েছে না, দুটো পাত যদি পরস্পর আসে, তাহলে ধাক্কা লাগার ফলে এদের মধ্যবর্তী পলিটা ভাঁজকে তৈরি করেছে ভঙ্গিল পর্বতে। ওকে, এবার উদাহরণ সহ দেখো একটা ব্যাখ্যা আমাদের করতে হয়, কারণ আমি বললাম তার কোনো বাস্তব উদাহরণ দিতে পারলাম না, সেটা তো হবে না। তাহলে আমাকে কিন্তু উদাহরণ দিতে হবে এর সঙ্গে। দেখো বলছে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষে টেথিস মহীখাতের পলিতে ভাঁজকে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতে। আর একটা উদাহরণ, আফ্রিকা পাতের সাথে ইউরেশীয় পাতের সংঘর্ষে সৃষ্টি হয়েছে আল্পস পর্বতে। হিমালয় এবং আল্পস পর্বতে সুচার লাইন আছে। তা আমরা এখানে আরো একটা নতুন আমরা তথ্য পেলাম, সেটা হচ্ছে সুচার লাইন কি। দেখো এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে সুচার লাইন বিষয়টা কি। এটা আমাদের একটা নতুন জিনিস বলছে। দেখো না, অভিসারী পাত সীমানায় যেখানে দুটো মহাদেশীয় পাত পরস্পর মিলিত হয়, অর্থাৎ এই জায়গাটায় যেখানে পরস্পর দুটো পাত মিলিত হচ্ছে, সেখানে সামান্য ম্যাগমা বের হয়, এবং ম্যাগমা বের হয়ে কি করে, যে দুটো পাতকে ঝালাইয়ের কাজ করে। অর্থাৎ যেমন ঝাল দিয়ে দুটো লোহাকে জোড়া হয়, ঠিক সেরকমই ম্যাগমা বেরিয়ে এসে দুটো পাতকে জোড়ার কাজে লাগায়। এই যে জোড়ার কাজে লাগাটা, সরি আমি এই জায়গাটা বললাম, এইখানটায় জোড়ার কাজে লাগায়, এইটাকে বলা হচ্ছে সুচার লাইন। আমাদের ইউরেশীয় এবং ভারতীয় পাত, যেটাকে আমরা ইন্দো অস্ট্রেলীয় পাত বলি, এই দুটো সংঘর্ষের ফলে কিন্তু একটা সুচার লাইন তৈরি হয়েছিল, যেটা তিব্বত মালভূমির কাছে অবস্থিত, এবং এই সুচার লাইন বরাবর কিন্তু আমাদের সিন্ধু নদ প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তাহলে সুচার লাইন কি আমরা জানলাম একটা নতুন জিনিস। দ্বিতীয় অংশ দেখো, ধরো একটা মহাদেশীয় পাত এবং একটা মহাসাগরীয় পাত, একটা মহাদেশীয় পাত এবং একটা মহাসাগরীয় পাত, এরা যদি পরস্পরের সম্মুখে আসে এবং সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে কি ঘটনা ঘটবে না। এক্ষেত্রে দেখো মহাসাগরীয় পাত ইনবর্ন হেভি, মানে এটা প্রথম থেকে এটা ওজনে ভারী,
আর যেটা মহাদেশীয় পাত সেটা কিন্তু হালকা। তাহলে মহাসাগরীয় পাতটা ওজনে খুব ভারী, আবার মহাদেশীয় পাতটা ওজনে হালকা। কেন হয় এটা তোমরা ক্লাস 8-এ পড়েছো, শিলার পার্থক্যের জন্য। মহাসাগরীয় ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি হয়, আর মহাদেশীয় পাত হচ্ছে গ্রানাইট জাতীয় শিলা দিয়ে তৈরি হয়। ঠিক আছে? তো এর ফলে কি হয়, যখন দুটো পাত পরস্পর এগিয়ে আসে তখন কি ঘটে না, আমরা এখানে একটা ডায়াগ্রামটা দেখে নেব, তাহলে আরো ভালো বুঝতে পারবো। যে এটা হচ্ছে, দেখো লিখেছি আমি মহাসাগরীয় ভূত্বক, যেটা সাধারণত ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি, আর এটা মহাদেশীয় ভূত্বক, যেটা সাধারণত গ্রানাইট শিলা দিয়ে তৈরি। এই যে মহাসাগর, এই মহাসাগরের এবং মহাদেশের যে মিলনস্থল, সেখানেতে একটা অগভীর অবনমিত সংকীর্ণ অংশ থাকে, যেটাকে ভূগোলের ভাষায় বলা হয় জিওসিনক্লাইন। দেখো আমি পরে এখানে লিখে দিয়েছি, তোমরা আবার পাবে দেখতে, তাকে বলা হয় জিওক্লাইন। ঠিক আছে? তাহলে জিওক্লাইন বলতে কি না, প্রাচীনকালে মহাদেশ এবং মহাসাগরের সংযোগস্থলের সংকীর্ণ দীর্ঘ অবনমিত অঞ্চলগুলোকে বলা হয় জিওক্লাইন। তাহলে এই যে জিওক্লাইন, এই জায়গাতে মহাদেশ থেকে যে পলিগুলো নদী বা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে এসে জমা হয়েছিল, সেই পলিগুলো কি হচ্ছে না, সেই পলিগুলো মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে উত্থিত হচ্ছে, ভাঁজ খাচ্ছে এবং তৈরি করছে ভঙ্গির পর্বত। তাহলে দেখো, আগেরটার ক্ষেত্রেও দায়ী ছিল দুটো মহাদেশীয় পাতের সংযোগস্থলে অবস্থিত মহীখাত, অর্থাৎ পলি, তার মধ্যে সঞ্চিত পলি। এক্ষেত্রেও আমরা দেখলাম যে এখানেও তৈরি করছে ভঙ্গির পর্বতকে না পলি। কোথাকার পলি? না জিওক্লাইনের মধ্যে সঞ্চিত পলি। ওকে, তাহলে এখানে আমাদের বিষয়টা কিন্তু খুব সহজ করে নিলাম। আবার একবার এখানে দেখে নেব কি বলছে। দেখো, যে অভিসারী পাত সীমানা বরাবর মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতের সংঘর্ষে বেশি ঘনত্বের ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে ধীরে ধীরে প্রবেশ করতে থাকে। দুই পাতের চাপে পাতের সংযোগস্থলে জিওক্লাইনের পলি পাললিক শিলা ভাঁজকে ভঙ্গির পর্বতের উৎপত্তি ঘটে। উদাহরণ হিসাবে দেখো বলা হয়েছে, ছবিটা দেখবে, প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তর আমেরিকান পাতের চাপে সৃষ্টি হয়েছে রকি পর্বতে, এবং নাজাকা পাত এবং দক্ষিণ আমেরিকা পাতের সংঘর্ষের সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বতে। বিষয়টা কিন্তু খুব সোজা। এবং আমাদের যদি পরীক্ষায় পড়ে যে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গির পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করে, তখন কিন্তু আমাদের এই পুরোটা লিখতে হবে, অর্থাৎ মহাদেশীয় পাতের সংঘর্ষে কিভাবে ভঙ্গির পর্বত তৈরি হচ্ছে, এবং মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতের সংঘর্ষে কিভাবে ভঙ্গির পর্বত তৈরি হচ্ছে, এবং অবশ্যই কিন্তু আমাদের ছবিটা দিতে হবে, অর্থাৎ ছবি সহ বিষয়টাকে ব্যাখ্যা করতে হবে। এবার আমরা অন্য বিষয়ে যাই। দেখো, নেক্সট আমাদের বিষয় হচ্ছে নবীন ও প্রাচীন ভঙ্গির পর্বতের ধারণা। নবীন এবং প্রাচীন ভঙ্গির পর্বত কি না, ভঙ্গির পর্বত যেগুলো আজ থেকে প্রায় 7 কোটি বছর পূর্বে টারসিয়ারি যুগের সৃষ্টি হয়েছিল। এই যে টারসিয়ারি যুগ, আমি দেখবো পরে বলবো প্যালিওজোয়িক যুগ, এগুলো কি না, এগুলো হচ্ছে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগ। অর্থাৎ আমাদের পৃথিবী যবে থেকে সৃষ্টি হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত পৃথিবীকে কতগুলো ভূতাত্ত্বিক যুগ, উপযুগ, বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? এগুলোকে আমরা জিওলজিক্যাল টাইম স্কেল অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এইরকমই একটা যুগ হচ্ছে টারসিয়ারি যুগ, যেটা আজ থেকে প্রায় ছিল 7 কোটি বছর পূর্বে। তাহলে আজ থেকে প্রায় 7 কোটি বছর পূর্বে টারসিয়ারি যুগে যে ভঙ্গির পর্বত তৈরি হয়েছিল তাদের বলে নবীন ভঙ্গির পর্বত। উদাহরণ হিসেবে আমরা হিমালয় বলতে পারি, আল্পস বলতে পারি, এছাড়া রকি, আন্দিজ, এই পর্বতগুলোর নাম আমরা বলতে পারি। আর প্রাচীন ভঙ্গির পর্বত কি? দেখো, আজ থেকে প্রায় 22 কোটি বছর পূর্বে, কম নয়, 22 কোটি বছর পূর্বে প্যালিওজোয়িক যুগে যে সৃষ্ট পর্বতগুলো তাদের বলা হয় প্রাচীন ভঙ্গির পর্বত। খুব ইম্পর্টেন্ট এটা শর্ট প্রশ্ন আছে, পার্থক্য আছে নবীন ভঙ্গির প্রাচীন এবং নবীন ভঙ্গির পর্বতের পার্থক্য লেখো। এদের এক্সাম্পল গুলো আছে আমাদের ভারতের আরাবল্লী ছাড়াও কিন্তু আরো পৃথিবীতে অনেকগুলো রয়েছে। যেমন ইউরোপ আর এশিয়ার সীমান্তে অবস্থিত হচ্ছে ইউরাল পর্বত বা উরাল পর্বত, এটাও কিন্তু একটা তোমার প্রাচীন ভঙ্গির পর্বতের উদাহরণ। এছাড়া আরো রয়েছে, তোমরা যদি দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়ার কাছে যাও, নিউ ইংল্যান্ড রেঞ্জ, এটাও কিন্তু একটা প্রাচীন ভঙ্গির পর্বতের উদাহরণ। তাহলে এই গেল আমাদের নবীন এবং প্রাচীন ভঙ্গির পর্বতের ধারণা। এখানে কতগুলো প্রশ্ন রয়েছে,
তোমরা এখানে যে জিনিসগুলো পড়ানো হয়েছে তারই কিছু প্রশ্ন এই অংশটাতে দেওয়া রয়েছে। এটার আমি পিডিএফ ফাইলও তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে করতে পারো, নাহলে এখান থেকেও তুলে নিতে পারো। সুন্দর করে যেটুকু অংশ পড়ানো রয়েছে তার উপর বিভিন্ন প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, আশা করি ভালো লেগেছে। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ আজকের জন্য।